বাংলাদেশকে ধরলে সর্বমোট 1,62,405 বর্গমাইল এলাকা সামরিক অভিযান চালায় দখল করে ফেলে। এই এলাকা জার্মানি অথবা পোল্যান্ডের এরিয়া থেকেও বেশি। এর মধ্যে 1,05,084 বর্গমাইল এলাকা নিজের সাথে অফিসিয়ালি অ্যানেক্স করে নেয়, মানে নিজের ভূমির অংশ করে নেয়। আজকাল ভারতে কংগ্রেস আর আরএসএস বিজেপি অনেকের কাছে খুব আলাদা মনে হতে পারে, কিন্তু বিজেপি আদতেই কংগ্রেসেরই একটা বিবর্তিত বাছুর। কারণ সেই হিন্দু জাতীয়তাবাদীদের তৈরি ইন্ডিয়া দুইটারই স্বপ্নের শরিকির নাম। সে কারণেই গান্ধী যেমন গরুর হেফাজতি হয়েছিলেন, তেমনি ইন্দিরাও বাছুর গাইমা দিয়া তার নির্বাচনী পোস্টার বানাইছিলেন। গোরক্ষা আন্দোলন তো আসলে গান্ধীর রাজনীতি। হিন্দুস্তান ভাগ হইয়া ইন্ডিয়া হওয়ার এই আলাপের প্রয়োজন আছে কলোনিয়াল কলকাতা বাঙালি জাতীয়তাবাদের জন্ম নেওয়ার ঘটনাটা বোঝার জন্য। কারণ ওই বাঙালি জাতীয়তাবাদের গোড়ায় সেই হিন্দু জাতীয়তাবাদী। এই কারণেই এটা খালিস্তান বা দ্রাবিড় নাগা জাতীয়তাবাদের সমপর্যায়ের ঘটনা না, এবং এই কারণেই বাঙালি জাতীয়তাবাদ নিয়ে দুশ্চিন্তার কোনো প্রয়োজন নাই দিল্লি ইন্ডিয়ার। কলোনিয়াল কলকাতায় বাঙালি জাতীয়তাবাদ গড়ে তোলার সবচেয়ে বড় কারিগর কে, এটা না চিনলে বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার পুরো রাজনীতিটা বোঝা যাবে না। এই কারিগরের নাম বঙ্কিমের বঙ্গদর্শন। আমি আলাপ করছি না জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনায়, দেখেছেন একটার সাথে একটা কিভাবে যুক্ত। বঙ্গদর্শনে বঙ্গ এই শব্দটার দিকে আমাদের নজর দেওয়া দরকার। বঙ্গ মানে কিন্তু বাংলা না, এবং কলোনিয়াল কলকাতার ভাষা অর্থে শুধু বাংলা শব্দটা ছিল। ভূখণ্ড বা অঞ্চল অর্থে বাংলা শব্দটা পাবেন না আপনি। ভূগোল এই অর্থে কেবল বঙ্গ শব্দটা ছিল, বঙ্গ। সেই জন্যই সিরাজুল আলম খানের গুরু চিত্তরঞ্জন সুতার যখন বাংলাদেশের ভূখণ্ডে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে, সেটার নাম হয় বঙ্গভূমি। এইটা অত্যন্ত গভীর সাইকোপলিটিক্যাল ঘটনা। হিন্দুস্তানের মতো দেখেন, বাংলা শব্দটা ভূখণ্ড টেরিটরি অর্থে হিন্দুস্তান শব্দের মতো, ফার্সি ভাব আছে অর্ধেক। ফলে মুসলমানই ভাবতেন তারা বাংলাকে। তাছাড়া বাংলা খুবই সাম্প্রতিক ঘটনা, আদি এরিয়ান কানেকশন পাওয়া কঠিন। ইরানিরা আর্য হইলেও তারা পুরাণ বা হিন্দু বেদের আর্যদের চোখে ইনভেডার। উপরন্ত সেমিটিক মুসলিম ঘরানার প্রতিনিধিত্ব করে। কলোনিয়াল কলকাতার বুদ্ধিজীবীরা নিজেদের সেই বেদের আর্যদের উত্তরসূরি ভাবতেন, এবং বাংলা শব্দ লেখা ছিল তাদের পরাজয়ের লজ্জার ইতিহাস যদি এটা ভূখণ্ড হিসেবে ব্যবহার করত। বঙ্গ শব্দে তারা বেদ পুরাণের ভিতরে ঢুকিয়া 3000 বছরের ইতিহাসের দাবি করতে পারতেন, সংস্কৃতের সরাসরি উত্তরসূরি দাবি করতে পারতেন। ফলে বঙ্গের ভাষা একটা আর্য ভাষা, যেটাকে এক কথায় বাংলা বলা হলো বাংলা থেকে বাঙ্গালা থেকে বাংলা। ফলে বাঙালি একটা আর্য জাতি, যার জাতীয় ন্যাশনাল ধর্ম হিন্দু, এবং বাংলা ভাষা যেমন সংস্কৃতের কন্যা তেমনি বাঙালি জাতি সেই বেদ পুরাণের আদি আর্যদের একটা শাখা। ফলে বাঙালি একটা জাতি যারা ইন্ডিয়ান নামের মহাজাতির উত্তরসূরি, এবং বাঙালির মতো আরো অনেক শাখা মিলে এখনো সেই মহাজাতি বহাল তবিয়তে টিকে আছে। বাঙালি এবং ইন্ডিয়ান ভারতীয় কিভাবে আত্মীয়, তাদের আর্য আত্মীয়তা এবং বাঙালি হয়ে কিভাবে ইন্ডিয়ান ভারতীয় হওয়া যাচ্ছে, দুয়ের কোনো দ্বন্দ্ব বা সংঘাত কেন নাই, এই বিষয়ে বঙ্কিম বিস্তারিতভাবে লিখছেন তার বঙ্গদর্শনে। ইন্ডিয়ান আর্য ভারত নিয়ে বঙ্কিমের স্বপ্ন পরে আগায় নিয়ে গেছেন রামকৃষ্ণের শিষ্য বিবেকানন্দ, তারপর রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ আঁকছেন ভারত মাতা, এবং শেষ পর্যন্ত কংগ্রেস বানাইছে ইন্ডিয়া ভারত। এই যে দীর্ঘ পথ এবং তার বাঘগুলাকে বিবেচনায় রেখে আমি তাই বলি যে ইন্ডিয়া ভাগ হয়নি, বরং হিন্দুস্তান কয়েক ভাগ হয়েছে, যার মধ্যে একটার নাম ইন্ডিয়া। ফলে ব্রিটিশ ইন্ডিয়া মানে তাদের চোখে একটা অখণ্ড জমিন ভারত। বঙ্গভঙ্গ প্রতিহত করার আন্দোলনের ব্যাখ্যায় অনেকে অর্থনীতিবাদেও এই অখণ্ড ভারত বানানোর যে ইতিহাস এবং রাজনৈতিক প্রকল্প আসছে সেটা বুঝতে পারেন না। ধারণা হিসাবে বঙ্গভঙ্গ মুসলমানদের রাজনৈতিক অধিকার স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে তাদের স্থানীয় হিসেবে মেনে নেওয়া হয়। তাদের বিদেশি ভাবা তখন কঠিন হইয়া পড়ে। ফলে যে চিন্তা থেকে বঙ্গভঙ্গ প্রতিহত করতে উঠলেন তারা, সেই চিন্তা থেকেই পাকিস্তানকে প্রতিহত করতে হয়। বঙ্গভঙ্গ বা পাকিস্তান মানে অখণ্ড ভারতের ক্ষতি। ঠিক এই কারণে হিন্দুস্তানের